আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নুহা আর অনিমা ক্লাস শেষ করে বের হতেই একদল মেয়ে এসে তাদের ঘেরা করলো। নুহার চারপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতে হাসাহাসি শুরু করে দিল। একজন বলে উঠল, আফিফ কিনা শেষমেশ এমন মেয়ের সাথে জাস্ট ভাবা যায় না। একটা মেয়ে সানগ্লাস খুলে নুহার পা হতে মাথা পর্যন্ত দেখতে লাগলো। মেয়েটির পরনে একটি শর্ট জিন্স আর টি শার্ট, চুলের স্টাইল বোল্ড টাইপের। নুহার এসবে অনেক অস্বস্তি হচ্ছিল। সে চুপচাপ সব সহ্য করছিল। মেয়েটি নুহাকে জিজ্ঞাসা করলো, ফার্স্ট ইয়ার? জি। ও আই সি। তা কতদিনের রিলেশন আফিফের সাথে? মানে? হোয়াট মানে? প্রেম কতদিনের? কতদিন ধরে চলছে এসব? নুহা কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে থ মেরে। সে মনে মনে ভাবছে, এই ছেলের জন্য আমি সব দিক দিয়েই বিপদে পড়ছি। উফ, ইচ্ছে করছে তাকে গলা টিপে মেরে ফেলি, আর সহ্য হচ্ছে না। নুহা ভেতরে ভেতরে ফুলে ফেপে উঠছে। তার প্রচণ্ড রাগ উঠছে। হঠাৎ মেয়েটি চিল্লিয়ে উঠল, হেই ইউ, টক টু মি ড্যাম ইট। আই এম নট অ্যারেঞ্জেবল টু ইউ। হু আর ইউ টু ইনফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ? মাইন্ড ইউর ওন ওয়ার্ক। নুহা এক নিঃশ্বাসে এসব বলে অনিমার হাত ধরে ওকে টেনে নিয়ে সেখান হতে চলে আসলো। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে মিম রেগে মেগে আগুন হয়ে আছে। সে চিৎকার চেঁচামেচি করছে। কাল পরশুর একটা মেয়ে কথা কিভাবে বলছে দেখেছো? হাউ ডিয়ার শি টু টক টু মি লাইক দিস। এই মেয়েকে আমি নিজের মতো করে হ্যান্ডেল করব, আর আফিফকে তো আমার চাই চাই, বাই হুক অর বাই কুক। নুহা আর অনিমা ভার্সিটি গেটে আসতেই দেখে অনিমার বাবা এসেছেন। অনিমা নুহাকে বিদায় দিয়ে চলে গেল বাবার সাথে। নুহা আফিফকে কল দেওয়ার জন্য ফোনটা বের করলো। তার দ্বিধাবোধ হচ্ছে, কল দিবে কি দিবে না। ভাবতে ভাবতে দিয়েই ফেললো। ওপাশ হতে আফিফ ফোন ধরে বলল, পার্কিং লটে আছি, কাম ফাস্ট। এইটুকু বলেই টুক করে কল কেটে দিল নুহা। ভাবলো, কেমন মানুষ, রোবটের মতো কথা বলেই গেল, কিছু বলার সুযোগও দিল না। এসব ভাবতে ভাবতে সে পার্কিং লটের দিকে হাঁটা দিল। আফিফ রাফির সাথে বসেছিল। নুহার কলে তার কেমন যেন ফিল হচ্ছিল, তাই এক নিঃশ্বাসে এভাবে বলেই কলটা কেটে দিল। রাফি ভাইয়ের এই কাণ্ড দেখে হাসতে হাসতে খুন। নুহাও চলে আসলো। রাফির যেন হাসি আরও দ্বিগুণ বাড়ছে। তাও হাসি চাপিয়ে রেখে নুহাকে বলল, হাই, আপনি নোহা তাই না? আসসালামু আলাইকুম। জি, আমি নুহা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখে চিনতে পেরেছি। আমি আফিফের ছোট ভাই। ভাইয়ের থেকেই আপনার ব্যাপারে জানলাম। ও আচ্ছা। রাফি আফিফের কানের কাছে ফিসফিসিয়ে বলল, ব্রো, আমার ভাবি হিসেবে খারাপ না। আফিফ রাফির কথায় পুরাই থ। এমনিই নুহাকে দেখে সে চুপচাপ হয়ে আছে। তার উপর রাফির কথায় একটু লজ্জা পেল সে। রাফি বিদায় নিয়ে চলে গেলেই আফিফ আর নুহা রওনা দিল। পথের মধ্যে, আচ্ছা আফিফ, আপনার সাথে কি কোনো মেয়ের রিলেশন আছে? না তো, হঠাৎ এই কথা কেন? নুহা সব ঘটনা খুলে বলল। আফিফের এসব শুনে প্রচণ্ড রাগ উঠেছে। সে নুহাকে বলল, ওর নাম মিম, আমার পিছে পড়ে আছে প্রায় 3 বছর ধরে। আমি পাত্তা দেই না। বলতে গেলে আমার পুরো লাইফে একমাত্র তুমি একটা মেয়ে যার সাথে এত দূর আমার। কেন? মেয়েটা অতটাও খারাপ না, দেখতে অবশ্যই সুন্দর। হাসালে নুহা। রিয়েলি মেয়ে কি এমন হয়? বেহায়াপনায় মেয়েদের মানায় না। নিজের সাথে ওকে কম্পেয়ার করে দেখো একবার। নুহা মনে মনে ভাবছে, আফিফ, আমার পরিচয় এখনো জানেন না আপনি। আমার চেয়ে তো সে শতগুণ ভালোই আছে। একজন পতিতার সাথে তার কম্পেয়ার করে আর কি লাভ? নুহা একটা দীর্ঘশ্বাস ফেলল। আফিফ নুহাকে নামিয়ে দিয়ে আবার ভার্সিটিতে ব্যাক করলো। জাইরা তার ফ্রেন্ডসদেরকে নিয়ে ভার্সিটি বিল্ডিংয়ের পেছনে একটি গাছতলায় বসে স্মোক করছিল। আফিফ জাইরার কাছে গেল। জাইরাকে টেনে তুলে সজোরে একটি চর বসিয়ে দিল। আফিফের চোখে মুখে রাগ স্পষ্ট। জাইরার ফ্রেন্ডসগুলো সবাই চলে গেল। জাইরা গালে হাত দিয়ে আফিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে কি আদৌ মেয়ে মনে করিস তুই? হ্যাঁ, তুই পুরাই বেহায় একটা মেয়ে, আবার আমাকে পাবার স্বপ্ন দেখিস। তোর মতো কয়েকজনের জন্যই আমি সব মেয়েকেই হেইট করি।
ও রিয়েলি? সব মেয়েকে হেট করো, তাহলে ওই মেয়ের সাথে এত সখ্যতা কিসের? হ্যাঁ, আমার মধ্যে কিসের কমতি আছে যে ওই ব্যাকডেটেড চিপ মেয়েকে মনে ধরেছে তোমার? মুখ সামলে কথা বল। ও ব্যাকডেটেড হোক তাই ভালো, তোর মতো বেহায়পনা তো আর করে বেড়ায় না। নিজেকে ওর সাথে কম্পেয়ারও করিস না। ভার্সিটি সব মেয়ে থেকে ও আলাদা, তুই ওর নখের যোগ্য হবি না। হুঁ। জাইরা হঠাৎ আফিফকে ঝাপটে ধরে বলল, আমি বদলে যাব আফিফ, আই প্রমিস। প্লিজ আমাকে একটু ভালোবাসো, আই লাভ ইউ এ লট। প্লিজ আফিফ, প্লিজ। আফিফ জাইরাকে ধাক্কা দিয়ে চলে আসে, আর জাইরা সেখানে বসে বসে চিৎকার করে কাঁদতে থাকে। বাসায় এসে নুহা ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতে বসলো। আজ তার মনে অনেক অশান্তি লাগছে। নুহার যখনই মন খারাপ হয় বা মনে অশান্তি লাগে তখন সে কোরআন তিলাওয়াত করে, এতে তার অনেক ভালোই লাগে, মনেও শান্তি লাগে খুব। কোরআন তিলাওয়াত শেষে নুহা জানালা খুলে দিলে রুমের বাহিরের প্রকৃতি দেখতে লাগলো। আজকের আকাশ খুব সুন্দর। নুহা ভাবছে আফিফ তাকে কতটা পবিত্র আর সুশ্রী মনে করে, আর আসলে সে একজন পতিতা। আচ্ছা, আফিফ যদি কখনো তার আসল পরিচয় জানতে পারে তখন কি হবে? সে বিষয়টা কিভাবে নিবে কে জানে। পরে কি হয়, আল্লাহ যা করবেন অবশ্যই ভালোর জন্য করবেন। আফিফ ঘরে ঢুকে সিঁড়িতে উঠে তার রুমে যাচ্ছিল, পেছন থেকে নাহিদা বলে উঠল, আফিফ দাঁড়াও। আফিফ দাঁড়িয়ে বলল, জি ছোট মা বলুন। এখন টাইম হলো ঘরে আসার, লাঞ্চেও বাসায় আসো না ইদানিং, সমস্যা কোথায় তোমার? আফিফ আগে ভার্সিটির ক্লাস শেষে বাসায় আসতো, কিন্তু নুহাকে দিতে গেলে লাঞ্চ টাইম পেরিয়ে যায়, তাই ফিরতে দেরি হয়। আফিফ নাহিদাকে কিছু বলতে যাবে, তখনই দোতলা হতে রাফি বলে উঠল, ভাই এখন যথেষ্ট অ্যাডাল্ট, সে কখন বাসায় আসবে না আসবে এত কিছু তোমাকে কে ভাবতে বলছে? আর তার ইদানিং কাজ বেড়েছে, লাস্ট ইয়ারের এক্সাম সামনে, ভার্সিটিতে চাপ বেড়েছে। আর মোম প্লিজ ভাই, এখন আর বাচ্চা নেই যে তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে। রাফি ছোট মা আমার সাথে কথা বলছে, প্লিজ তুই চুপ কর। আফিফ তুমি ঘরে যাও, আর রাফি তুমি নিচে আসো, আমার কথা আছে। আফিফ চলে যেতেই রাফি নিচে নেমে এলো। জি বলুন। নিজের মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা তুমি দিন দিন ভুলেই যাচ্ছ। আফিফের থেকে কিছু শেখো পারলে। ও রিয়েলি মা? তোমাকে আমার মা ডাকতেও জাস্ট ঘেন্না করে জানো, কারণ তুমি কখনোই মা হতে পারোনি, না ভাইয়ের না আমার। তুমি নিজের স্বার্থ চেনো শুধু, ভাই কিছু জান না, তাই এত মানে তোমাকে জানলেও বিলিভ মি তোমাকে মেরেই ফেলবে। রাফি চুপ একদম। উফ, চিল্লিও না, আমাকে চুপ করিয়ে দিচ্ছ, সমস্যা নেই। আমি জানি ভাই সব জানলে নিজেকেই বরবাদ করে দেবে, তাই তাকে কিছু বলছি না। কিন্তু আর কতদিন, আল্লাহ কিন্তু আছেই, তোমার পাপের ফল তুমি পাবেই, দেখে নিও। রাফি চলে গেল। নাহিদা ধপ করে সোফায় বসে পড়ল। সে মনে মনে ভাবছে, আমার এতদিনের পরিশ্রম লাশের উপর দিয়ে এত কিছু অর্জন করেছি, না আমি এত সহজেই হাল ছাড়তে পারি না। আর রাফির কথা তো নাই বা ভাবলাম, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। এভাবে 2 মাস কেটে গেল। নুহা আর আফিফের বন্ধুত্বটাও বেড়েছে। আফিফের নুহার প্রতি দুর্বলতা আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। নুহাও আস্তে আস্তে আফিফের প্রতি দুর্বলতা অনুভব করতে শুরু করেছে। অন্যদিকে রাফি আর অনিমার প্রেম ভালোবাসার গল্পটাও শুরু হয়ে গিয়েছে। ক্যাম্পাসে তারা 4 জন মিলে ভালোই আড্ডা জমায়। পুরো ভার্সিটি এখন শিওর যে আফিফ আর নুহার মধ্যে কিছু চলছে। তাছাড়া প্রতিদিন আফিফের নুহাকে আনা নেওয়া করা তো আছেই, খুব দায়িত্বের সাথেই সে এই কাজটি করে। ইদানিং ফোন আলাপও হয় কিছু কিছু। জাইরা আর সোহান হাত মিলিয়ে নুহার ক্ষতি করার প্ল্যান করে আছে, কিন্তু সুযোগের অভাবে পারছে না। আজকে আফিফ নুহাকে বাসায় পৌঁছে দেওয়ার সময় তাকে বলল, নুহা চলো কালকে কোথাও ঘুরতে যাই, কি বলো? নুহা এই শহরে আছে ঠিকই, কিন্তু কখনোই ঘুরে বেড়ানোর সুযোগটা তার হয়ে ওঠেনি। সে ভাবনায় পড়ে গেল, কি হলো, যাবে নাকি বলো? তুমি চাইলে রাফি আর অনিমাকেও বলে দেব কালকে এমনি ইউনিভার্সিটি অফ। আচ্ছা সে না হয় গেলাম, কিন্তু যাব কোথায়? মিরসরাই লেকে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি রাফিকে বলে দেব যেন অনিমাকে নিয়ে আসে। এবার যাও বাসায়। কথার তালে নুহা খেয়ালই করেনি যে সে পৌঁছে গেছে। আফিফের কথায় তার অনুভব হলো। আচ্ছা আসি তবে, আল্লাহ হাফিজ। যাও, সাবধানে যাবে কিন্তু। আর হ্যাঁ, কালকে সময়ের একটু আগে এসো, কেমন? আচ্ছা, আর আপনিও সাবধানে যাবেন।
আফিফ বাসায় এসে ব্যাপারটা রাফিকে বলতে সে বলল, ব্রো, তোরা একটু টাইম স্পেন্ড কর। আমরা কেন কাবাবে হাড্ডি হব? তাও ঠিক, ও যদি একা না যায়? যাবে কেন, যাবে না? আমি অনামিকাকে বলে দেব। আর এমনিতেও আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, তাই বলছি তোরাই যা। আমি ভাবছি তাকে মনের কথাটাও জানিয়ে দেব, কি বলিস? গুড আইডিয়া, আর দেরি করিস না, জানিয়ে দে। আফিফ ভাবতে লাগলো কিভাবে প্রপোজ করা যায়। সে আর দেরি করতে পারছে না। নুহাকে সে সত্যি ভালোবাসে। এদিকে নুহা জানালার পাশে বসে আকাশ দেখছে এক ধ্যানে। সে জানে আফিফ তাকে ভালোবাসে, সেইটাও জানে সেও তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু তার পরিচয়কে সে বড্ড ভয় পায়। সে জানে না তার ভবিষ্যৎ কি, আফিফ আর তার এই ভালোবাসার ভবিষ্যৎ কি। দুজনেই দুরকম ভাবনায় নিমজ্জিত। কে জানে তাদের জীবনে কি ঝড় আসতে চলেছে। আফিফ ঠিক করে ফেললো কিভাবে কি করতে হবে। খুশিতে পরের দিন সে সময় লাগিয়ে পৌঁছে গেল সেখানে। প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করার পর নুহা আসলো। নুহা কিছুক্ষণ থমকে দাঁড়ালো আফিফকে দেখে। আফিফকে আজ দারুণ লাগছে। ব্লু টি শার্ট, উপরে হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, ব্লু সানগ্লাস, হাতে ওয়াচ, এক কথায় জাস্ট কিলার লুক। এদিকে নুহাও কম না, আজ বোরকা পরেনি সে। ব্ল্যাক আর গাঢ় মিষ্টি কালারের একটা সিম্পল গাউন পরেছে। ব্ল্যাক কালারের স্টোনের উপরে একটা হিজাব। সেই হিজাবটা দিয়েই নিকাবের মতো করে বেঁধেছে। এক হাতে ব্রেসলেট। বলতে গেলে কেউ কারো থেকে কম না। আফিফ এতক্ষণ নুহাকে খেয়ালই করেনি। হঠাৎ তার নজর নুহার উপর পড়তেই সেও অবাক। নিজের অজান্তে তার মুখ দিয়ে মাশাল্লাহ বের হয়ে গেল। নুহা তার সামনে তুড়ি বাজাতেই তার ঘোর কাটল। এতক্ষণে এলে তুমি? আমি তো ঠিক সময় মতোই এসেছি। আপনি সময়ের অনেকটাই আগে এসেছেন। ঘর থেকে বের হওয়ার সময় টাইম দেখিনি আসলে। তাই বলে শুধু শুধু আমাকে দোষ দেন কেন? ওহো, তুমি তো দেখছি ঝগড়া করছো আমার সাথে। ঝগড়াটে হয়ে গেছো ইদানিং। কি আমাকে ঝগড়াটে বললেন? আমি যাবই না আপনার সাথে। আরে আরে, রাগ করো কেন? আমি তো এমনিই ফান করলাম। সরি, এবার চলো তো। হুম, আমি যাব না। ঝগড়াটে মেয়েকে নিয়ে ঘুরতে হবে না আপনার। আরে বাবা, সরি তো, প্লিজ চলো। এখন কি আমি এভাবে রাস্তার ধারে কান ধরে উঠা বসা করবো নাকি বলো? না থাক, হয়েছে হয়েছে, আর লাগবে না। নুহা বাইকে উঠে বসতেই আফিফ তাকে বাধা দিল। নুহা এবার বিরক্ত হয়ে বলল, এবার কি? দেখি তোমার হাতটা দাও। কেন হাত কেন? হাত কেটে রেখে দেবো তো, তাই দিবে কিনা বলো। আচ্ছা আচ্ছা। নুহা হাত বাড়িয়ে দিতেই আফিফ একটি ওয়াচ পরিয়ে দিল নুহাকে। নুহা তো অবাক। ওয়াচটা অনেক সুন্দর ছিল। পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে এটা কেন? গিফট দিলাম, রাখো প্লিজ। এবার বলো পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। দ্যাটস গ্রেট। এবার উঠো বাইকে। নুহা বাইকে উঠে বসতেই আফিফ বাইক স্টার্ট দিল। এরপর তারা মিরসরাই লেকে পৌঁছে গেল। টিকিট কেটে ভেতরে ঢুকে তারা একটি বেঞ্চে বসলো। নুহা অনেক কথা বলতে পারে, সেটা আফিফের জানা ছিল না। খালি বকবক করেই যাচ্ছে। আফিফকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। আফিফ শুধু হা হু উত্তর দিচ্ছে আর মন ভরে নুহাকে দেখছে। সুযোগে নুহার কয়েকটা পিকও তুলে ফেলেছে সে। বাপরে, তুমি এত কথা বলতে পারো, আমার জানাই ছিল না। মানে কি? হ্যাঁ, আমি বেশি কথা বলি? হ্যাঁ, খুব বাচাল তুমি। আমাকে বাচাল বললেন? ওকে, আমি আর কথাই বলবো না। নুহা অন্যদিকে ফিরে গেল। আফিফ মুচকি মুচকি হাসছে। আজকে প্রথম নুহা ঝগড়া করছে তার সাথে। নুহার এই রূপটা সে আগে কখনোই দেখেনি। সে গিয়ে নুহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আপনি এভাবে বসেছেন কেন? দেখি তোমার পা দাও। কেন? এই মেয়ে, একদম প্রশ্ন করবে না, না হয় এই লেকে ছুঁড়ে ফেলে দেব। নুহা চুপচাপ পা এগিয়ে দিল। আফিফ খুব সুন্দর একটি নূপুর নুহার পায়ে পরিয়ে দিল, ব্ল্যাক স্টোনের কাজ করা। আফিফের হাত নুহার পায়ে স্পর্শ লাগতেই নুহার সারা শরীর কেমন যেন অচল হয়ে এলো। আফিফ নূপুর পরিয়ে দিয়ে নুহার পায়ে হালকা করে একটা চুমু খেলো। এতে নুহা একটু কেঁপে উঠল। আবেশে সে চোখ বুজে ফেলল। নুহা তার শরীরে অনেক স্পর্শ পেয়েছে, কিন্তু আফিফের এই স্পর্শ একদমই আলাদা ঠেকছে তার কাছে। দুজনের মধ্যে কেমন যেন একটা ঘোর কাজ করছিল। হঠাৎ নুহা উঠে দাঁড়িয়ে চলে আসতে নিলেই আফিফ তার হাত ধরে তাকে আটকালো। আফিফের প্রতিটা স্পর্শই নুহাকে কাঁপিয়ে তুলছিল। আফিফের এভাবে আটকানোতে নুহার মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। ভালোবাসি নুহা। কথা এটা শোনা মাত্রই যেন নুহার শির দ্বারা বেয়ে
একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে আফিফের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আফিফ তার দুহাত নোহার দুগালে রাখল। নোহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। সে জানে সেও আফিফকে ভালোবাসে, কিন্তু তার যে কাউকে ভালোবাসার অধিকার নেই সেই ভয়ে সে চাচ্ছে আফিফের থেকে পালিয়ে বেড়াতে। তাকাও আমার দিকে প্লিজ নোহা, বিশ্বাস করো তুমি আমার জীবনের একমাত্র মেয়ে, যাকে এতটা ভালোবাসি আমি। সেই প্রথম দিন থেকে তুমি আমার মনে নিজের জায়গা করে নিয়েছো। আমি জানি নোহা, তুমিও আমাকে ভালোবাসো, তোমার চোখে দেখেছি আমি। ছাড়ুন আমাকে প্লিজ, আমি ভালোবাসি না আপনাকে। আফিফ মুহূর্তেই নুহাকে ছেড়ে দিল। চোখ কখনো মিথ্যা বলে না নুহা, প্লিজ স্বীকার করাতে ক্ষতি কি বলো? আমি কি এতটাই খারাপ? আমাকে কি ভালোবাসা চাই না? আপনি মোটেও নিজেকে খারাপ ভাববেন না। আর আমি সত্যিই বলছি, আমি আপনাকে ভালোবাসি না। আমি কাউকেই ভালোবাসতে পারি না। আমার অধিকার নেই কাউকে ভালোবাসা। ভুলে যাও আমাকে, আমি তোমার অযোগ্য। নুহা কাঁদতে কাঁদতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে এলো। আফিফ এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। নুহা একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। আফিফ সেখানে ধপ করে বসে পড়ল। খুব চিৎকার করে কাঁদছে সে। এতটা সে সেদিন কেঁদেছিল যেদিন সে তার বাবাকে হারিয়েছিল।